এটাই। আচ্ছা, আমরা আজকে বেসিক্যালি হচ্ছে কি আহ, সরকারি অর্থ ব্যবস্থা বা পাবলিক ফাইন্যান্স এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলবো। এটা জানো তোমরা, এটা হচ্ছে বেসিক্যালি তোমাদের এই যে ইকোনমিক্স ফোর্থ পার্টের একটা অংশ। ফোর্থ পার্টের ইকোনমিক্স চতুর্থ পত্রের লাস্টের অংশ বলা যায় এটা। আমরা যদি উম, দেখি এটা তোমাদের সিলেবাসের মোটামুটি হচ্ছে লাস্টের অংশ বলা যায়। তোমাদের সিলেবাসের লাস্টের অংশ আমরা যদি দেখি, এটা তোমাদের সিলেবাসের একদম লাস্টের অংশে বলা যায়। এখন সরকারি অর্থ ব্যবস্থা বা পাবলিক ফাইন্যান্স মানে কি? উম, যদি আমরা বলি সরকারি অর্থ ব্যবস্থা বা পাবলিক ফাইন্যান্স মানে হচ্ছে সরকার যে বিষয়গুলো বেসিক্যালি ওর আম, সরকার বেসিক্যালি তার নিজস্ব কিছু মেকানিজম আছে তার দৈনন্দিন জীবন নির্বাহ করার জন্য। সরকার বলতে হচ্ছে দেশ, বা একটা দেশ চালানোর জন্য যাদের হাতে দায়িত্ব থাকে তাদের নিশ্চয়ই দেশটা চালানোর জন্য নির্দিষ্ট আয় থাকতে হবে। আবার ওই আয়ের ব্যয় করার জন্য মেকানিজম লাগবে। এবং এটার সাথে সবচেয়ে বেশি যেটা রিলেটেড, এটা হচ্ছে কি ঋণের বিষয় বিভিন্ন কার্যকলাপ থাকবে। এই সবগুলো বিষয় নিয়ে যখন আলোচনা করা হবে বা যে ব্যবস্থা বা যে জায়গায় আলোচনা করা হয়, ওটাকে বেসিক্যালি আমরা পাবলিক ফাইন্যান্স বা সরকারি অর্থ ব্যবস্থা বলি। তাহলে আমরা যদি সরকারি অর্থ ব্যবস্থা কি এটা যদি আমরা একটু সাম আপ করি, তাহলে আমরা সরকারি অর্থ ব্যবস্থা বলতে আমরা বুঝবো যেখানে সরকারের বা যে ব্যবস্থার মধ্যে তাহলে সরকারি অর্থ ব্যবস্থা বলতে আমরা যদি বলি আয়, প্রথমে বললাম সরকার যেখানে হচ্ছে আয় ব্যবস্থা, সরকারের ব্যয় ব্যবস্থা এবং সরকারের ঋণ সংক্রান্ত সকল কার্যাবলী যেখানে আহ, আলোচনা করা হবে। আমরা যদি এখানে একটু করে দেখি, তাহলে তাহলে কি সরকারের মোটা দাগে আমরা যদি আয় ব্যয় এবং ঋণ সংক্রান্ত যে আলোচনা, এটাকে সরকারি অর্থ ব্যবস্থা বলি আমরা। স্যার, এটা রাজস্ব নীতি কি সেম? রাজস্ব নীতি হচ্ছে এই সরকারি অর্থ ব্যবস্থার একটা পার্ট। এই যে আয়, আর্থিক নীতি? আর্থিক নীতি, রাজস্ব নীতি সবগুলো এই যে আমরা এখানে যেটা বলতেছি আয় এবং ব্যয়, আয় এবং ব্যয় এই দুইটা বেসিক্যালি এই দুইটা জিনিসই হচ্ছে তোমার রাজস্ব নীতির মেইন এলিমেন্ট। সরকার যে রাজস্ব নীতিটা দেয়, রাজস্ব নীতির মূল মূল উপাদান কিন্তু আয় এবং ব্যয়। ওকে, তাহলে সরকারের অর্থ ব্যবস্থা মানে হচ্ছে সরকারের অর্থ সংক্রান্ত বা যত ধরনের আলোচনা যেখান থেকে সরকার তার নিজস্ব ব্যয় নির্বাহ করার জন্য বা নিজস্ব মেকানিজম ঠিক করার জন্য বা নিজে চলার জন্য বা দেশে চালানোর জন্য যেখানে যে মেকানিজমের মাধ্যমে সে আয়গুলো করবে সেটা আলোচনা করবে, আবার ব্যয়গুলো কিভাবে করবে সে আলোচনা করবে। আর একটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং যেটা এখানে ঋণ সংক্রান্ত অনেক বেশি আলোচনা হবে, পাবলিক ফাইন্যান্স। তাহলে তুমি বলতে পারো হ্যাঁ, পাবলিক ফাইন্যান্সের একটা পার্ট হচ্ছে তোমার কি রাজস্ব নীতিও একটা পার্ট, আর্থিক নীতিও পার্ট, যেহেতু এখানে টাকা পয়সা সংক্রান্ত সরকারের আয় ব্যয় সংক্রান্ত আলোচনাগুলো ওখানে হয়, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হয়। হ্যাঁ, তাহলে কি আমরা যদি বলি অর্থনীতির যে শাখায় সরকারের আয় ব্যয় এবং ঋণ সংক্রান্ত সমস্যার স্বরূপ সন্ধান করে, মানে হচ্ছে এগুলো নিয়ে অনেক বেশি আলোচনা করা হয়। এবং প্রাপ্ত সম্পদের যথাযথ দক্ষতাপূর্ণ এবং প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করলে সরকার প্রচুর পরিমাণে ব্যয় নির্বাহ করা হয় এবং ব্যয় নির্বাহের মাধ্যমে সমাধানের পথ নির্দেশ করে। সোজা কথা হচ্ছে সরকারের আর্থিক সলিউশন,
সরকারের যত ইকোনমিক সলিউশন বা আর্থিক রিলেটেড যত ধরনের এর সমস্যা বা এর সমাধান এই সরকারি অর্থ ব্যবস্থার মাধ্যমে আলোচনা করা বা পাবলিক ফাইন্যান্স এটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করা হয়। তাহলে আমরা সামারি আকারে যদি বলি, একটা সরকারি অর্থ পাবলিক ফাইন্যান্স বা সরকারি অর্থ ব্যবস্থা হচ্ছে কি এমন একটা নীতিমালা যেখানে যেখানে আয় ব্যয় এবং ঋণ সংক্রান্ত নীতিমালা। তাহলে সরকারের আয় ব্যয় এবং ঋণ সংক্রান্ত যে নীতিমালা আছে বা এইগুলো নিয়ে যেখানে কথাবার্তা বলা হয় বা আলোচনা করা হয় ওইটাকেই আমরা সরকারি অর্থ ব্যবস্থা বলে থাকি। ওকে, তাহলে সরকারের আয় ব্যয় এবং ঋণ সংক্রান্ত নীতিমালা নিয়ে যে বিষয় আলোচনা করে তাকে সরকারি অর্থ ব্যবস্থা আমরা বলে থাকি। এরপর আসি এটার সাথে বাংলাদেশি সরকারের অর্থ ব্যবস্থা কি। খুবই ইজি। সরকারি অর্থ ব্যবস্থা মানে হচ্ছে কি যদি একই জিনিস মানে বাংলাদেশ শুধুমাত্র এই সরকারের জায়গায় বাংলাদেশ সরকার হবে আর কি। মানে বাংলাদেশ সরকারের যে জায়গায় বাংলাদেশের আয় ব্যয় এবং ঋণ সংক্রান্ত জিনিস আলোচনা করা হবে বা বাংলাদেশ সরকারের আয় ব্যয় ও ঋণ সংক্রান্ত নীতিমালা যেখানে আলোচনা করা হবে ওটাকেই সরকারি অর্থ ব্যবস্থা বলে থাকতেছি। তাহলে আমরা যদি বলি যে বাংলাদেশ সরকারের বাংলাদেশ সরকারের আয় ব্যয় এবং ঋণ সংক্রান্ত কার্যক্রমের আলোচনাকে বাংলাদেশের সরকারি অর্থ ব্যবস্থা বলা হয়। সুতরাং সরকারি অর্থ ব্যবস্থা বা বাংলাদেশ সরকারি ব্যবস্থা প্রায় সিনোনিমাস। বাংলাদেশের যখন স্পেসিফিক দেশ নিয়ে আলোচনা করা হচ্ছে তখন বাংলাদেশের সরকারি অর্থ ব্যবস্থা। ওকে, এখন আমরা যে সরকারি অর্থ ব্যবস্থা বলতেছি এটার সাথে বেসরকারি অর্থ ব্যবস্থার মিল কোথায় আসলে? একটা সিমিলারিটি নিশ্চয়ই আছে যে সরকারি ব্যবস্থা এবং বেসরকারি অর্থ ব্যবস্থা। হ্যাঁ, সরকার যে সরাসরি ডিল করে যে জিনিসটা আবার বেসরকারি ভাবে যেটা সরকারের সাথে প্রত্যক্ষভাবে জড়িত না যেটা বেসরকারি অর্থ ব্যবস্থা বলি ওটার সাথে মিল কোথায় কোথায় আছে। প্রথমে হচ্ছে কি বেসরকারি অর্থ ব্যবস্থা বলতে কি আমরা ব্যক্তি কেন্দ্রিক অনেকটা যে জিনিসটা আর কি যেখানে সরকারের খুব বেশি ইনভলভমেন্ট নেই আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যক্তি কেন্দ্রিক যে বিষয়গুলো যেমন আয় ব্যয়। আয় ব্যয় মানে মিলগুলা মিলগুলো বলতে শুধুমাত্র যেমন ব্যক্তি যেমন আয় করতে হয় তাকে চলার জন্য সরকারকেও সেম কাজটা করতে হয়। তার মানে হচ্ছে কি ব্যক্তি এবং সরকার উভয়ই আয় এবং ব্যয় উভয়ই করে। ওর অর্থ ব্যবস্থায়ও আয় ব্যয় আছে, ব্যক্তির অর্থ ব্যবস্থায় আবার সরকার অর্থ ব্যবস্থার আয় ব্যয় আছে। হ্যাঁ, দুইটা এটা হচ্ছে। আম, এরপর যে জিনিসটা ব্যক্তিকে করতে হয় ব্যক্তি মানে হচ্ছে বেসরকারি অর্থ ব্যবস্থায় যে জিনিসটা করতে হয় অবশ্যই উৎপাদন করতে হয়। মানে ব্যক্তি বেসিক্যালি নানামুখী পণ্য এবং সেবা উৎপাদনে সে কি করে অংশগ্রহণ করতেই হয় তাকে। হ্যাঁ, আবার আমার আমরা সরকারি অর্থ ব্যবস্থায়ও দেখি মানে ব্যক্তি ব্যক্তি নিজে নিজে অবশ্যই মাস তাকে চলার জন্য উৎপাদনমুখী হতেই হবে। কিন্তু সরকারকেও দেখা যায় যে আম, এটা করতে হয় কারণ কি জনগণের চাহিদাগুলো মেটানোর জন্য আমরা অনেকগুলো সরকারি প্রতিষ্ঠান পাই। সরকার নিজের উদ্যোগে জনগণের জন্য উৎপাদন করতেছে। এই জিনিসটা আমরা ব্যক্তির ক্ষেত্রেও যেমন পাই বা বেসরকারি অর্থ ব্যবস্থায় যেমন পাই ঠিক সরকারি অর্থ ব্যবস্থায় উৎপাদনের উপস্থিতি আমরা খুব ভালোভাবে পাই। এরপর আরেকটা অন্যতম মিল হচ্ছে মূলধন গঠন ও বিনিয়োগ। হ্যাঁ, এই যে যেহেতু এখানে টাকা পয়সা রিলেটেড কার্যক্রম মূলধন গঠন এখানেও হচ্ছে কি দুই পক্ষেই মানে ব্যক্তিগত পর্যায়ে যেমন মূলধন গঠন এবং কার্যক্রম গঠন করে মানে ব্যক্তিগত পর্যায়ে বা বেসরকারি পর্যায়ে আহ, যেমন ব্যক্তি পরিবার বা প্রতিষ্ঠান হচ্ছে কি মূলধন গঠন ও বিনিয়োগ কার্যক্রমে অংশগ্রহণ করে। ঠিক আছে, কারা মানে এরা সাপোর্ট দেয় আর কি মূলধন গঠন করার জন্য কখনো ব্যক্তি পর্যায়ে কখনো পরিবার পর্যায়ে কখনো প্রতিষ্ঠান। ঠিক আছে, এই বেসরকারি বিনিয়োগগুলো কোত্থেকে আসে বেসিক্যালি এই বিভিন্ন কখনো ব্যক্তি কখনো পরিবার কখনো প্রতিষ্ঠান এগুলো সাপোর্ট দিয়ে থাকে। হ্যাঁ, সরকারও সেম কাজটা করে থাকে। সরকারও আহ মূলধন গঠন করার জন্য বা বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করার জন্য সরকারও প্রত্যক্ষভাবে অনেক সময় আলোচনা করে থাকে। এরপর হচ্ছে সম্পদের দুষ্প্রাপ্যতা। আরেকটা মিল কি যে যে প্রবলেমটা দুইটা পক্ষকেই এই প্রবলেমটা সলভ করতে হয় সবসময়। সম্পদের যে দুষ্প্রাপ্যতা মানে আমাদের যে পৃথিবীতে যে সম্পদের দুষ্প্রাপ্যতা এটা কিন্তু দুইজনকে সমানভাবে এই সমস্যাটাকে
কারণ কি? কারণ হচ্ছে আমরা আমরা ২ টা জিনিসেই ২ জন বা সরকারি বা বেসরকারি ২ অর্থ ব্যবস্থার ক্ষেত্রেই সীমাবদ্ধতা একটা সাধারণ সমস্যা। কেন? কারণ কি মানুষের অভাব সবসময় অভাবের তুলনায় সম্পদের আ সীমাবদ্ধতা খুবই কম। মানে অসীম অভাব সবসময় চলতে থাকে। এর বিপরীতে ও সম্পদের সীমাবদ্ধতা। এই যে চিরাচরিত নিয়ম, এটাও ব্যক্তিগত অর্থব্যবস্থায়ও যেমন থাকে, ঠিক সরকারি অর্থব্যবস্থায়ও এটা তাকে মেইনটেইন করতে হয়। মানে তাকে এর বাইরে যাওয়া যায় না আরকি। মানে হচ্ছে এই ২ টা জিনিসে যেমন অসীম অভাব এবং সম্পদের সীমাবদ্ধতা, এই ২ টা জায়গাটা এই এই নীতিটাকে ২ টা ব্যবস্থাই কমন। মানে ওদেরকে ২ জনকেই সরকারি অর্থব্যবস্থা হোক, বেসরকারি অর্থব্যবস্থা হোক, তাদেরকে এই নীতিটা ফেস করতেই হয়। তাদেরকেও সবসময় মেইনটেইন করতে হয় যে অভাব হচ্ছে অসীম এবং সম্পদ হচ্ছে অ্যা দুস সীমাবদ্ধ। মানে এই ২ টা জিনিস তাকে মেইনটেইন করে সামনে অগ্রসর হতে হয় বা যেকোনো কার্যক্রম এই কথাটা মাথায় রেখেই কাজ করতে হয়। এরপর হচ্ছে সরকারি অর্থব্যবস্থায়ও যেমন ঋণ গ্রহণের সুযোগ আছে বা ঋণ গ্রহণ করে থাকে আবার পরিশোধের ব্যবস্থাও সেম। হ্যাঁ? কেমন? অ্যা সরকারের ক্ষেত্রে কি? আয়ের তুলনায় ব্যয় হলে যেমন তাকে আয়ের তুলনায় ব্যয় বেশি হলে তাকে কি করতে হয়? ঋণ গ্রহণ করতে হয়। ব্যক্তির ক্ষেত্রে আয়ের চেয়ে ব্যয় বেশি হলে ঋণ গ্রহণ করে এবং সময় মতো তাকেও পরিশোধ করতে হয়। ঠিক আছে? আমরা কিছুদিন আগে শ্রীলঙ্কার ক্ষেত্রে দেখছি যে ওরা দেউলিয়া হয়ে গেছিল। হুম? ওই অবস্থা থেকে যদিও ওরা খুব র‍্যাপিডলি উঠে আসছে। ওদের অবস্থা মুদ্রাস্ফীতি থেকে শুরু করে সবকিছু খুবই এখন বর্তমানে খুবই কিন্তু কিছুদিন আগে আমরা দেখছি যে তারা সরকার ঋণ পরিশোধে সরকারি ব্যর্থ হচ্ছে যার কারণে ওরা দেউলিয়া ঘোষণা করছিল কিছু ক্ষেত্রে। হ্যাঁ? এ আর সরকারের ক্ষেত্রেও তেমনি অ্যা অ্যা যখন তার দেশ পরিচালনা করতে বেসিস করে যখন আয়ের চেয়ে যখন ব্যয়টা বেড়ে যাবে, তাকেও বিভিন্নভাবে ঋণটা গ্রহণ করতে হয়। হ্যাঁ? এবং ঋণটা পরিশোধের ব্যবস্থা করতে হয়। সরকার যে ঋণগুলা নেয়। ওকে? এরপর আরেকটা জিনিস হচ্ছে আমরা দেখি হচ্ছে এটা অর্থের ব্যবহার। হ্যাঁ? অর্থের ব্যবহার মানে হচ্ছে আয়, ব্যয়, ঋণ গ্রহণ, ঋণ পরিশোধ এইসব কার্যক্রম আয়, ব্যয় এগুলা এই ২ জনের ক্ষেত্রে সেটা সরকারি হোক, বেসরকারি হোক ২ জন ২ জনের ক্ষেত্রেই সরকারি অর্থব্যবস্থার হোক আর বেসরকারি অর্থব্যবস্থার হোক। ওর যে এলিমেন্ট অর্থ ব্যবহারের যে এলিমেন্ট, অর্থ ব্যবহার মানে কি? এই অর্থটাকে কাজে লাগানো। ওকে? অর্থটাকে কাজে লাগানো সে কখনো হচ্ছে আয়, ব্যয়, ঋণ পরিশোধ, ক্রয় কার্যক্রম এইসব এইসবই অর্থটাকে কাজে লাগানোর যে জিনিসগুলো করা হয় কখনো আয়, ব্যয়, ঋণ পরিশোধ, ক্রয় বিক্রয় কার্যক্রম। এই সবগুলাই হচ্ছে কি মানে অর্থ ব্যবহারের প্রধান মাধ্যম আরকি। এগুলা উভয় ব্যবস্থায় থেকে থাকে। এরপর হচ্ছে কি ক্রয় বিক্রয়। এই জিনিসগুলো আমরা করতেছি হচ্ছে কি যে সরকারি এবং বেসরকারি অর্থব্যবস্থার মধ্যে যে মিলটা, কোন জায়গায় মিল আছে। এরপর মিল দেখি হচ্ছে ক্রয় বিক্রয়। ওকেও ক্রয় করতে হয়। ২ ক্ষেত্রেই ব্যক্তি যেমন তার নিজের জন্য প্রতিষ্ঠানের জন্য ক্রয় বিক্রয় করে। ব্যক্তি যখন কখনো নিজের জন্য, তার প্রতিষ্ঠানের জন্য, পরিবারের জন্য বিভিন্ন প্রয়োজনে ক্রয় বিক্রয় করতে হয়। ঠিক সরকারও রাষ্ট্র পরিচালনার জন্য, প্রশাসনের জন্য, জনগণের জন্য তাকে ক্রয় বিক্রয় করতে হয়। ওকে? তাহলে কি ব্যক্তি যেমন তার নিজের জন্য, পরিবারের জন্য ক্রয় করতে হয়, সরকারকেও একইভাবে ক্রয় করতে হয়। তাহলে এই সিমিলারিটিটা বা এই মিলটাও আমরা দেখতে পাই। উভয়কে ক্রয় বিক্রয় করতেই হয়। ওকে? এরপর হচ্ছে উদ্দেশ্য। ২ জনেরই ২ জনের উদ্দেশ্য কি? যেমন সেটা সরকারি অর্থব্যবস্থা হোক আর বেসরকারি অর্থব্যবস্থা হোক। এই আয় ব্যয়ের মূল লক্ষ্য হচ্ছে উভয় ক্ষেত্রেই কল্যাণ অর্জন। বেসিক্যালি হচ্ছে ব্যক্তি পর্যায়ে হচ্ছে ওর নিজের কল্যাণ অর্জন আর সরকারের পর্যায়ে হচ্ছে রাষ্ট্র, জনগণ ইত্যাদির কল্যাণ অর্জন। দুজনের অ্যাম হয়তো চরিত্রটা আলাদা। কিন্তু প্রায় সব ক্ষেত্রেই হচ্ছে কি ও ভালো থাকা ব্যক্তি বেসিক্যালি যে কাজটা করো নিজে ভালো থাকার জন্য বা সে একটু ভালোভাবে চলার জন্য এই যে অর্থব্যবস্থার যে মানি মেকানিজমটা করে থাকে, হ্যাঁ? ঠিক তেমনি রাষ্ট্রও তার জনগণ, দেশ, সেবা ইত্যাদি সবাই ভালো থাকার জন্য এটা করে থাকে। মানে সোজা কথা হচ্ছে ২ জনের অ্যা উদ্দেশ্যের চরিত্র যদি ভিন্নও হয় কিন্তু মেইন জিনিস হচ্ছে কি যে কল্যাণ অর্জন এটা। মানে যেটা ব্যক্তির ক্ষেত্রে সেলফ স্যাটিসফ্যাকশন হইতে পারে। আর
আর সরকারের ক্ষেত্রে এটা হচ্ছে কি কখনো ব্যক্তি প্রতিষ্ঠান বা সরকারের রাষ্ট্রের যে ওভারঅল যে কল্যাণটা দুইজনেরই বেসিক্যালি হচ্ছে কি আম, দিন শেষে উদ্দেশ্যটা প্রায় কাছাকাছি বা মিল দেখা যায় আর কি। কল্যাণ অর্জন করাই হচ্ছে দুইজনেরই লক্ষ্য থাকে বা থাকা উচিত। এরপরে হচ্ছে কি আমরা আরো অনেক মিল আছে। এরপর হচ্ছে কি মৌলিক সমস্যার সমাধান। হ্যাঁ, আমরা মৌলিক সমস্যাগুলো আমরা পড়ছি। মাইক্রো ম্যাক্রো সমষ্টিক এবং ব্যষ্টিক অর্থনীতি মৌলিক সমস্যা কোনগুলা দুইজনেই হচ্ছে কি মৌলিক সমস্যাগুলো নিয়ে ডিল করে। মৌলিক সমস্যাগুলো যদি আমরা একটু বলি যে কি উৎপাদন করতে হবে, কিভাবে কোন কৌশল উৎপাদন করতে হবে এবং কার জন্য উৎপাদন করতে হবে, ঠিক আছে। এই যে বা বন্টন পদ্ধতি, এই যে তিনটা মৌলিক যে সমস্যাটা, এই তিনটা মৌলিক সমস্যা সমাধান করো যেমন ব্যক্তিগত পর্যায়েও ওরা যখন করে এই তিনটা জিনিস নিয়ে সে কথাবার্তা বলে, ঠিক তেমনি আম, রাষ্ট্রীয় পর্যায়েও যখন সে উৎপাদনের যায়, সে যখন সে কোনো কিছুতে যায় তখন এই তিনটা মৌলিক সমস্যা সমাধানের জন্য সে কাজ করে। মানে কি উৎপাদন করতে হবে, কিভাবে উৎপাদন করতে হবে বা কার জন্য উৎপাদন করতে হবে। অর্থনীতির যে তিনটা মৌলিক সমস্যা, এরা দুই পক্ষই, সেটা রাষ্ট্রীয় সরকারি হোক আর বেসরকারি হোক, দুই পক্ষই এই দুইটা জিনিস নিয়ে কাজ করার চেষ্টা করে। ওকে, একটু মোটামুটি আমরা আরো অনেকগুলো আছে। আমরা যদি মেন মেন গুলো যদি বলি, যে এই যে সরকার এবং বেসরকারি অর্থ ব্যবস্থার মধ্যে যে মিল, এই পয়েন্টগুলো কি পয়েন্টগুলো আমরা লিখলে মোটামুটি ফুল নাম্বার পাওয়া যাবে আর কি। এখন অমিল কি বা মিল তো আমরা যদি মিলগুলো আমরা খুব বেশি গভীরভাবে দেখি, অমিলগুলো আমরা মোটামুটি অমিলগুলো আমরা পারবো। ওকে, এখন এই দুইটার মধ্যে সরকার এবং অর্থ ব্যবস্থার মধ্যে পার্থক্যটা কি? প্রথমে হচ্ছে কি প্রথম যে পার্থক্যটা আয় এবং ব্যয়ের মধ্যে সমন্বয়। হ্যাঁ, এটা ব্যক্তির ক্ষেত্রে কি হয়, আয় ব্যয়ের মধ্যে সমন্বয় বলতে কি বুঝাই? ব্যক্তি বেসিক্যালি আয় বুঝে ব্যয় করে। হ্যাঁ, ওর যতটুক আয় ততটুক ব্যয় করে, কিন্তু সরকার এই নীতিমালা কিন্তু অনেক সময় সমন্বয় করতে পারে না। কারণ কি, সরকার প্রথমেই নির্ধারণ করে ওর ব্যয়গুলো কি কি, মানে কোন কোন খাতে, যেমন বাজেটের খাতে যেটা দেখা যায়, বাজেটের খাতে এবছর কোন কোন খাতে ব্যয় হবে এবং সে অনুসারে সে আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য করে। ওকে, মানে সোজা কথা হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে আয় বুঝে ব্যয় করো, এটা প্রযোজ্য হলেও সরকারি অর্থায়নে বা সরকারি অর্থ ব্যবস্থায় বা আর্থিক ব্যবস্থায় এই জিনিসটা উম, খুব বেশি কাজে লাগে না। এই জিনিসটা চিন্তা করার অনেক সময় সুযোগ থাকে না। কারণ কি, তার ব্যয়ের খাতগুলো অনেক সময় ফিক্সড করতে হয়। যে বছরের শুরুতে সে বলে দিতে হয় যে এই খাতে আমি এই ব্যয়গুলা নির্বাহ করব। কিন্তু ব্যক্তিগত ক্ষেত্রে দেখা যায় যে আমার আয় এতটুক, আমি একটু এ মাসে কম খরচ করব বা এই মাসে মানে আগে আয় এরপর পরে ব্যয়। আর আম, সরকারি অর্থ ব্যবস্থায় এই জিনিসটা মেনটেন করা যায় না আর। ওকে, আর ব্যক্তি হচ্ছে আয় বুঝে ব্যয় করে, কিন্তু সরকার প্রথমে সরকারের ক্ষেত্রে হয় কি, প্রথমে সে আয় করে, আয়ের পরিমাণ নির্ধারণ করে, কিন্তু সেই অনুসারে আয়ের পরিমাণ সামঞ্জস্য করে। এরপর হচ্ছে কি বাজেট প্রণয়ন। তাহলে সরকারি এবং বেসরকারি অর্থ ব্যবস্থার মধ্যে যে পার্থক্য, তার মধ্যে আরেকটা অন্যতম হচ্ছে বাজেট প্রণয়ন। সরকার কিন্তু প্রতি বছর এটা বাধ্য যে আয় এবং ব্যয় কিরকম হচ্ছে একটা বাজেটে দেওয়ার জন্য সে বাধ্য। মানে সরকার প্রতি বছর শুরুতেই কি হবে, আয় এবং ব্যয় হবে, বাজেট প্রণয়ন এবং তা জনগণের নিকট প্রকাশ করতে সে বাধ্য। সে প্রতি বছরই সে কি করবে, এটা প্রকাশ করবেই। হ্যাঁ, যে আমার এই বছরের হিসাব নিকাশ, এই বছর আয় কত হবে, ব্যয় কত হবে, বাজেটের মাধ্যমে এটা সে আইনগতভাবে সে বাধ্য। কিন্তু ব্যক্তি তো এরকম বাধ্য নয় বেসিক্যালি। যে ব্যক্তি ব্যক্তি বা ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সের ক্ষেত্রে বা ইন্ডিভিজুয়াল ইনভেস্টমেন্ট বলে ফাইন্যান্স বলি, ও কিন্তু এরকম আয় ব্যয় হিসাবটা খুব বেশি অন্যের কাছে প্রকাশ করতে খুব বেশি বাধ্য না। যেটা সরকার বাধ্য, কিন্তু ব্যক্তির ক্ষেত্রে এটা সে বাধ্য না। এরপর হচ্ছে আয় ব্যয়ের লক্ষ্য। সরকার যেহেতু উম, স- সরকার যেহেতু কি করে,
যে একটা বাজেট করে, তারপর হচ্ছে সে সবসময় চিন্তা করে জনগণ, মানে জনগণমুখী। আয়টাও সে জনগণের কল্যাণে, আবার ব্যয়টাও সে জনগণ থেকে আয়টা নেয়, আবার ব্যয়টাও জনগণের জন্য করে। তার 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 মেইন যে লক্ষ্যটা, সবসময় লক্ষ্যটা হচ্ছে কি, মানে জনকল্যাণ, জনকল্যাণ। তাহলে কি, তাহলে এটার সামারি হচ্ছে কি, আয় ব্যয়ের যে লক্ষ্যটা ব্যক্তির ক্ষেত্রে হচ্ছে কি ব্যক্তি কল্যাণ, আয় ব্যয়ের যে লক্ষ্যটা ওর ক্ষেত্রে হচ্ছে কি ব্যক্তিগত অর্থ পর্যায়ের মূল লক্ষ্য হচ্ছে ব্যক্তির কল্যাণ সাধন করা বা নিজের কল্যাণ সাধন করা। আর সরকারি অর্থ ব্যবস্থায় দেখা যায় এটার যে মেইন, এটা হচ্ছে কি জনগণের কল্যাণ সাধন করা। তাহলে আয় ব্যয়ের লক্ষ্য কি, একজনের ক্ষেত্রে ব্যক্তি কল্যাণ সাধন করা, আর ব্যক্তিগত ক্ষেত্রে আর সরকারি অর্থ ব্যবস্থার ক্ষেত্রে জনকল্যাণ সাধন করা। ঠিক আছে, আবার বলতেছি, একজনের আয় ব্যয়, ঠিক আছে, সরকারি অর্থ ব্যবস্থা মেন হচ্ছে জনকল্যাণ করা, আর ব্যক্তির ক্ষেত্রে হয় হচ্ছে কি ব্যক্তির কল্যাণ সাধন করা। এরপর উদ্বৃত্ত এবং ঘাটতি বাজেট, এটা সরকারি অর্থ ব্যবস্থায় খুবই কমন একটা, উদ্বৃত্ত এবং ঘাটতি বাজেট। উদ্বৃত্ত এবং ঘাটতি বাজেট বলতে আমরা কি বুঝি? উদ্বৃত্ত এবং ঘাটতি বাজেট মানে হচ্ছে যখন আয়ের চেয়ে ব্যয় বেশি হবে, অথবা যখন ব্যয়ের চেয়ে আয় বেশি হবে তখন ঘাটতি, মানে আয় যখন কম হবে তখন ঘাটতি, আর আয় বেশি হলে উদ্বৃত্ত বাজেট। এটা ব্যক্তির বেলায় কি উদ্বৃত্ত বাজেট হচ্ছে কি আশীর্বাদ স্বরূপ, আর ঘাটতি বাজেট হচ্ছে অভিশাপ স্বরূপ। এটা নর্মালি আমরা বলে থাকি যে উদ্বৃত্ত বাজেটটা কি, মানে বেশি টাকা, তার বেশি আয় মানে হচ্ছে এটা আমার জন্য ব্যক্তি ক্ষেত্রে এটা আশীর্বাদ। আর ঘাটতি বাজেট হচ্ছে কি, মানে হচ্ছে কি আমি ভালো চোখে দেখি, সোজা কথা হচ্ছে এটা যে আমার, সরি, ঘাটতি বাজেটটা হচ্ছে আমার জন্য অবশ্যই কি আমার ব্যয়টা বেশি, হ্যাঁ। কিন্তু সরকারের ক্ষেত্রে আয়ের চেয়ে ব্যয় হলে, সরকারের কাছে কি হয়, সরকার